নমস্কার, স্বাগতম সবাইকে। আমি ইতিহাসের এই ক্লাসগুলো শুরু করছি, চ্যাপ্টার ওয়াইজ হবে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির আজ প্রথম ক্লাস, প্রি হিস্ট্রিক পিরিয়ড অফ ইন্ডিয়াতে পাথরের যুগ এবং ধাতুর যুগ সম্পর্কে নোটস ভিত্তিক আলোচনা। বিভিন্ন এক্সামের ওয়াইজ, বিভিন্ন এক্সামে যে ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলো থাকে সেই হিসাবে নোটসগুলো নেওয়া হয়েছে এখানে, এবং এই নোটসগুলো বিভিন্ন এক্সামে এসেছে আগে। তো ডাব্লিউবিসিএস হোক, মিসেলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, বিভিন্ন যে এক্সামগুলো আছে রাজ্য সরকার ছাড়াও কেন্দ্র সরকারের যে হিস্ট্রি থাকে যে পোর্শনে, তো এরকম নোটস আছে, হাতে লেখা নোট। তো এই নোটসটাই তোমাদের বিভিন্ন এক্সামগুলোকে লক্ষ্য রেখেই বানানো নোটস আছে। তো কম্পিটিটিভ এক্সামের জন্য হিস্ট্রি যদি শুরু করতে হয় তাহলে প্রথমেই জানতে হবে যে হিস্ট্রি বা হিস্টোরিক্যাল যে যুগগুলো আছে সেগুলো কিভাবে ভাগ করা হয়। প্রথমত আমরা ইতিহাসকে তিন ভাগে ভাগ করে জানতে পারি। যে সময়কার ইতিহাস লিখিত নেই বা লেখা জানতো না, লিখতে জানতো না মানুষ, সেই সময়টাকে আমরা প্রাক ঐতিহাসিক যুগ বলি, অর্থাৎ এটাকে প্রি হিস্টোরিক বা প্রি হিস্টোরিক্যাল এরা বলে থাকি। এই প্রি হিস্টোরিক্যাল এরা বলতে আমাদের এই ইন্ডিয়ার ক্ষেত্রে স্টোন এজকেই বোঝানো হয়। তখনকার মানুষ লিখতে জানতো না, লিপির আবিষ্কার হয়নি। এবং পরে প্রোটো হিস্ট্রি আসে, যেটাকে আমরা প্রায় ইতিহাসের যুগ বলি। সেখানে মানুষ লিখতে পেরেছিল, কিন্তু তাদের লিপিগুলো বা লেখাগুলো আজ পর্যন্ত পড়ে পাঠোদ্ধার করা যায়নি। এরকমই একটি প্রায় ইতিহাসের যুগ ভারতে আছে, সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতা প্রায় ইতিহাসের যুগ, কারণ তাদের যে লিপি ছিল সেটা আমরা আজ পর্যন্ত পড়ে উদ্ধার করতে পারিনি, অর্থাৎ পাঠোদ্ধার করা হয়নি। পরবর্তীকালে যে ইতিহাসের উপাদান হিসাবে লিখিত উপাদানকে পাওয়া যায় এবং সেই লেখা আমরা পড়তেও পেরেছি, সেই যুগটাকে আমরা বলে থাকি ইতিহাসের যুগ বা হিস্টোরিক্যাল এরা। তো আজকে আমরা যদি দেখি প্রাক ইতিহাসের যুগ বা প্রাক ইতিহাসের যুগের কিছু ঘটনা, তাহলে আমরা প্রাক ইতিহাসে দেখতে পাবো ভারতে কিছু প্রস্তর যুগ বা প্রাচীন পাথরের যুগের, আধুনিক পাথরের যুগ, নব্য পাথরের যুগের বা মধ্য পাথরের যুগের এভিডেন্স কিছু পাওয়া গেছে। কিছু কিছু জায়গার নাম আমরা এই ম্যাপটাতে দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখা যাচ্ছে ভীমবেটকা। এই যে ভীমবেটকা, এটা মধ্য প্রস্তর যুগ বা মিডিয়াভেল যে স্টোন এজ বা মিডল স্টোন এজ, সেই সময়কার একটা নিদর্শন, এলাকার নিদর্শন। এবং এখানে একটা গুহা পাওয়া গেছে, যেই গুহাটায় প্রাচীন যে মানুষজন থাকতো পাথরের যুগের, তারা পাথর দিয়ে কিভাবে শিকার করত, বিভিন্ন জন্তুর ছবি এবং তৎকালীন যুগে মানুষের যে কার্যকলাপ, সেসব ছবি ওই ভীমবেটকার গুহাতে পাওয়া গেছে। গুহাটা মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে আবিষ্কৃত হয়েছিল এবং পরবর্তীকালে আরও যে প্রত্নতাত্ত্বিক সাইটগুলো বা স্থানগুলো পরে পরে আরও আবিষ্কৃত হয়। যেমন এখানে মেহেরগড় এবং বুরজাহাম, এই দুটো দেখা যাচ্ছে, এগুলো নব্য প্রস্তর যুগের, নতুন পাথরের যুগের সাইট। এবং এই যে বুরজাহাম, এই বুরজাহামে মানুষের সাথে তার গৃহপালিত পশুকেও কবর দেওয়া হতো। এরকম একটা এভিডেন্স পাওয়া গেছে কুকুরের সঙ্গে মানুষের সমাধির। মেহেরগড় ভারতের প্রাচীনতম সভ্যতা এবং গ্রামীণ সভ্যতা। এখানেই প্রথম কৃষিকাজের প্রমাণ পাওয়া গেছে নব্যপ্রস্তর যুগের। এবং তুলো চাষ বা কার্পাস চাষ পৃথিবীর মধ্যে প্রথম যদি কোনো সভ্যতায় পাওয়া যায়, সেটা মেহেরগড়। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ স্যার জাঁ ফাসোয়াজারিজ এটাকে আবিষ্কার করেন। এছাড়া কোলদিয়া, যেখানে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায় নব্যপ্রস্তর যুগের। এরকমই ইনামগাঁও, যেখানে মেগালিথ পাওয়া গেছে, মেগালিথ অর্থাৎ বড় পাথরের সমাধি। হুসঙ্গি, কর্ণাটকের উপত্যকা, এবং এখানে আদিম মানুষের বসতির চিহ্ন এবং তাদের যে ব্যবহার্য হাতিয়ার, এইসব জিনিসগুলো পাওয়া গেছে। এরকম বড় বড় কতগুলো সাইটস, যেগুলো প্রস্তর যুগের সাইটস, সেগুলো এখানে পাওয়া গেছে। আমরা যদি পাথরের যুগকে ভাগ করে দেখতে চাই, তাহলে তিনটে ভাগে ভাগ করতে পারবো। একটা প্যালিওলিথিক বা ওল্ড স্টোন এজ, প্রাচীন পাথরের যুগ। অন্য একটা হলো মেসোলিথিক বা মিডিল স্টোন এজ, যেটা মধ্য পাথরের যুগ। এবং নিওলিথিক বা নিউ স্টোন এজ, যেটা নব্য পাথরের যুগ, নতুন পাথরের যুগ। এই জিনিসগুলো আমরা দেখতে পাবো এবং এগুলোর আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তো প্রথমেই যদি আমরা স্টোন এজকে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে প্রি হিস্টোরিক পিরিয়ড ইজ এ পিরিয়ড হোয়ার নো রিটেন or decipherable records available for this period of history। মানে কোনো রকম হিস্ট্রির কোনো রেকর্ড এখানে পাওয়া যায়নি, হিস্টোরিক্যাল রেকর্ড, মানে কেউ লিখতে পারতো না সে সময়।
এটাই হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ। তো সেখানের এভিডেন্স, সেখানের নলেজ জানার জন্য আমরা, আমাদের উপাদান কী সেখান সম্পর্কে জানার জন্য আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্সকে, অর্থাৎ যেগুলো মাটির নিচে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পাওয়া যায়, যেমন পোটারি অর্থাৎ মাটির পাত্র, স্টোন টুলস, বিভিন্ন রকম পাথরের হাতিয়ার, মেটাল, কী মেটাল সে সময় ইউজ হতো, সেই সবগুলো দেখে আমরা একটা বুঝতে পারি যে সেই সময় মানুষ কীভাবে জীবনযাপন করতো। তো বেসড অন দিস আর্কিওলজিক্যাল এভিডেন্স, প্রিহিস্টরিক পিরিয়ড ইন ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইন্টু দ্য ফলোয়িং পার্টস। এখানে কতগুলো পার্টসে বিভাজন করা হয়েছে হাতিয়ারগুলো, বিশেষ করে পাথরের হাতিয়ারকে দেখেই এটা জানা গেছে আর কি। অ্যাকচুয়ালি একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল রবার্ট বুট ফুসি। তো তিনি দক্ষিণ ভারতে যান এবং পোলাভরম নামে একটা স্থান তামিলনাড়ুর, সেখানে প্রথম একটা হাতকুঠার পান, হ্যান্ডেক্স। হাতকুঠারটি ছিল প্রাচীন ভারতের যে প্রাচীন প্রস্তর যুগের ইতিহাসের উপাদান, সেটাই ছিল প্রথম। তো ভারতের যে এনসিয়েন্ট হিস্ট্রির জানতে গেলে রবার্ট বুট ফুসিকেই আমরা প্রথমে খুঁজে পাই। তো তাকে ওই প্রাচীন যুগের ইতিহাস জানার যে একজন জনকের মতো তাকে বলা যেতে পারে। এছাড়া ভারতে যে আর্কিওলজিক্যাল সার্ভেগুলো শুরু করেছিলেন, যিনি প্রথম করেছিলেন তার নাম ছিল আলেকজান্ডার কানিংহাম। তো তেনাকে আমরা ভারতের প্রত্নতত্ত্বের জনক বলতে পারি এবং বলিও। পরবর্তীকালে স্যার জন মার্শাল এটাকে একটু বিস্তৃতভাবে নিয়ে গিয়েছিলেন এবং সিন্ধু সভ্যতার আবিষ্কার হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, হরপ্পা সাইটটা আবিষ্কারের মাধ্যমে। এগুলো আমরা সবাই মোটামুটি জানি। এরপর প্যালিওলিথিক পিরিয়ড বা প্রাচীন প্রস্তর যুগ, সময়টা মোটামুটি এটা বিভিন্ন বই বিভিন্ন দিক থেকে বিভিন্ন একটা টাইম দেওয়া থাকে। তো এখানে মোটামুটি 5 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দের একটা সময়কাল, অর্থাৎ একটা বৃহৎ সময়কাল জুড়ে এটা চলেছিল। এটা একটা আইস এজ তখন শেষ হচ্ছিল, অর্থাৎ হিমযুগ, এবং হিমযুগ শেষ হয়ে সভ্যতার সৃষ্টি হচ্ছিল, সূচনা হচ্ছিল। সেই সময় এই পিরিয়ডটা শুরু হয়, মানুষের আবির্ভাব ঘটে, হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটে। এবং হোমোসেপিয়েন্স না, প্রথম দিকে অস্ট্রালোপিথেকাস, তারপর রামাপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়েন্ডারথল, তারপর আস্তে আস্তে হোমোসেপিয়েন্স, এভাবে বিবর্তন হয় এবং পাথরের যুগগুলোতেই বিবর্তনগুলো চলতে থাকে। প্রথমে আমরা জানি যে যে অস্ট্রালোপিথেকাস ছিল তারা সোজা পায়ে চলতে পারতো না। অস্ট্রালোপিথেকাস, রামাপিথেকাস এরা ঝুঁকে ঝুঁকে চলতো। পরে যারা হোমো ইরেক্টাস ছিল আস্তে আস্তে দাঁড়াতে থেকে সোজা হয়ে, এবং হোমো হাবিলিসরা দক্ষ মানুষের মতো পাথরের অস্ত্র হাতিয়ার বানাতে শুরু করে। তো এইভাবেই বিবর্তন হয় মানুষের, এবং প্রতিটা পাথরের যুগে মানুষ আস্তে আস্তে বিবর্তিত হতে থাকে। তো প্রথমের যে পাথরের যুগটা সেটা একটা আইস এজের পার্ট ছিল। পরে এই যুগে মানুষ পাথরের হাতিয়ারগুলো ব্যবহার করতে শেখে, এই জন্য এই যুগের মানুষকে কোয়ার্জাইট মেন বলা হতো। এই প্যালিওলিথিক্স মেন আর অলসো কল্ড অ্যাজ কোয়ার্জাইট মেন বলা হতো তাদেরকে, কোয়ার্জাইট মানুষ। তারা প্রধানত ছিল শিকারী এবং খাদ্য সংগ্রহ করতো, তারা খাদ্য সংগ্রাহক, এবং হান্টার্স অ্যান্ড ফুড গেদারার্স ছিলেন তারা। ফাউন্ড শেল্টার ইন কেভ, কিছু কিছু গুহাও পাওয়া গেছে যেখানে তাদের যে এভিডেন্সগুলো সেগুলো পাওয়া গেছে, যে হাতিয়ারগুলো পাথরের। তো প্যালিওলিথিক যুগের কেভ পেন্টিংস এরকম পাওয়া গেছে ভীমবেটকা কেভে। অ্যাকচুয়ালি প্যালিওলিথিক যুগের শেষ দিকে শুরু হয়েছিল, মেনলি এটা হচ্ছে মেসোলিথিক যুগের কেভ পেন্টিং ভীমবেটকা। এটারও এভিডেন্স পাওয়া গেছে মধ্যপ্রদেশের ভোপাল শহরের কাছে। এছাড়া কতগুলো উপত্যকা পাওয়া গেছে, যে উপত্যকাগুলোতে প্রাচীন প্রস্তর যুগের ইতিহাসের প্রমাণ পাওয়া গেছে, যেমন উত্তরপ্রদেশের বেলান ভ্যালি। পাকিস্তানে বর্তমানে যে বালুচিস্তান আছে সেইখানে সোহান ভ্যালি আছে। এছাড়া নর্মদা ভ্যালি ভারতের। এছাড়া দক্ষিণাত্যে মাদ্রাজ ভ্যালিতেও কিছু এভিডেন্স আমরা প্রায় প্রাচীন যুগের বা প্রাচীন প্রস্তর যুগের ইতিহাসের। সেক্ষেত্রে এগুলো মোটামুটিভাবে ইম্পর্ট্যান্ট হয়ে যায়, সেটা হলো বেলান ভ্যালি, সোয়ান ভ্যালি অ্যান্ড নর্মদা ভ্যালি। এছাড়া মাদ্রাজ ভ্যালি আছে। এই মাদ্রাজ ভ্যালিটা যেটা দক্ষিণ ভারতে মাদ্রাজ ভ্যালি একটা বিশেষ উপাদান, এবং দক্ষিণ ভারতে প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ার বা প্রস্তর যুগের মানুষরা উন্নত ছিল উত্তর ভারত থেকে। তারা হাতকুঠার তাদের হাতিয়ার পাওয়া গেছে, এবং উত্তর ভারতে যে হাতিয়ারগুলো পাওয়া গেছে সেগুলো এবড়ো খেবড়ো মোটা পাথরের হাতিয়ার। ফলে মনে করা হয় যে দক্ষিণ ভারতের তৎকালীন যুগের যে প্রস্তর যুগের মানুষ বেশি উন্নত ছিল। এরপর আমরা যদি দেখতে যাই যে প্রধানত পাথরের যুগে বা প্রাচীন পাথরের যুগে প্যালিওলিথিক যুগে কী ধরনের অস্ত্র ব্যবহার হতো। প্রধানত ভারী বড় পাথরের ভোঁতা অস্ত্র,
হাত কুঠার, বর্ষা জাতীয় বিভিন্ন অস্ত্রগুলো ব্যবহার হতো, যেগুলো মোটামুটি ভারী ছিল এবং বড় ছিল আয়তনে। ততটা পর্যন্ত উন্নত ছিল না অস্ত্রটা প্রাচীন প্রস্তর যুগে। মেসোলিথিক যুগ বা মধ্যপ্রস্তর যুগ, এর সময়কাল মোটামুটি আমরা ধরতে পারি 10,000 থেকে 6,000 ধরা যায়, এবং 4,000ও কোথায় কোথাও দেওয়া আছে। তো 10,000 থেকে 6,000 বা 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা সময়কাল। ফিচার্স কিছু কিছু যে গুরুত্বপূর্ণ ফিচার্স এখানে দেখতে পাই, যে এখানে হান্টার্স অ্যান্ড হার্ডার্স ছিলেন, যেমন শিকারী খাদ্য সংগ্রাহক থেকে মানুষ আস্তে আস্তে পশুপালক হয়ে ওঠে, এবং পশুপালন প্রথম মানুষ এই মাঝের প্রস্তর যুগে বা মধ্যপ্রস্তর যুগে শুরু করেছিল। এই যুগের মানুষ পাথরকে সূচালো করতে থাকে এবং হালকা করতে থাকে, তাদের যে শিকার সেই শিকারের উপযোগী করতে থাকে। মানে আস্তে আস্তে মানুষের ব্রেনের বিকাশ ঘটে, বুদ্ধির বিকাশ ঘটে, ফলে তারা ওই ভারী পাথরের অস্ত্র ছেড়ে পাথরগুলোকে সূচালো এবং হালকা করতে থাকে নিজেদের সুবিধা মতো। এরকমই এই মধ্যপ্রস্তর যুগের ইতিহাসের কিছু যে টুল ছিল, টুলসগুলো যার মধ্যে ব্লেড টাইপের, ছুরি টাইপের কিছু তারা বানাতে শেখে, এবং ড্র্যাগার যেমন করাত টাইপের কিছু তারা সেই যুগে বানাতে শেখে মেসোলিথিক যুগে, এবং তারা আরও সুচালো নানা ধরনের অস্ত্র তৈরি করতে থাকে। এ ধরনের কিছু সাইটস পাওয়া গেছে, যে সাইটসগুলো মধ্যপ্রস্তর যুগের জন্য ইম্পর্ট্যান্ট, মেসোলিথিক যুগের সাইট, যেমন ভীমবেটকা। এটা একটা বিখ্যাত সাইটস, এবং এই সাইটসটায় বিভিন্ন যে চিত্রগুলো পাওয়া গেছে, গুহাচিত্র ভীমবেটকার, সেখানে লাল, নীল বিভিন্ন রং ব্যবহার করা হতো, সবুজ। এবং আদমগড়ও একটা উত্তরপ্রদেশের সাইটস, যেটা মেসোলিথিক যুগের প্রমাণ পাওয়া গেছে। রাজস্থানের বাগড়, এখানে প্রাচীনকালের যে বসতি, মধ্যপ্রস্তর যুগের মানুষের বসতি, বা তারা কিভাবে বাস করতো, গুহা ছিল, এবং তারা কি অন্য উপায়ে বাড়ি বানাতে শিখেছিল, সেসব কথা এখানে বলা আছে। নেক্সট নিওলিথিক পিরিয়ড, নব্যপ্রস্তর যুগ এবং নতুন পাথরের যুগে মানুষ আস্তে আস্তে তাদের ব্রেন বিভিন্নভাবে সমস্ত কিছু ডেভেলপড হয়েছে। ব্রেন ছাড়াও তাদের কাজ করার জন্য হাতের যে স্পিড সেটা বেড়েছে। ব্রেনের উন্নতি হওয়ার ফলে তারা মেসোলিথিক যুগে যে দেখেছিল দাবানলে ঘষা, যে গিয়ে গিয়ে আগুন লাগছে বনে, এবং আগুন লাগার ফলে তাদের যে সুবিধাগুলো মনে হয়েছিল, যে আগুনে ঝলসানো মাংস খেতে ভালো হয়, আগুন যখন কোনো জায়গায় জ্বলে তখন বন্য পশু তাদেরকে আক্রমণ করতে আসে না, বা শীতকালে যখন আগুন পায় তখন তারা শারীরিকভাবে আরাম অনুভব করে বা ঠান্ডার হাত থেকে বাঁচতে পারে। এসব দেখে তারা আগুন জ্বালানোর চেষ্টা করে, এবং নব্যপ্রস্তর যুগ আস্তে আস্তে তারা আগুন জ্বালাতে শিখে যায়। এবং আধুনিক যে মানুষ, তাদের যে আধুনিকতম আবিষ্কার বা সবচেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল, সেটা ছিল আগুনের আবিষ্কার। তো আগুনের আবিষ্কার তারা শেখে এই সময়, এবং আগুনের আবিষ্কার শেখার পর তারা আস্তে আস্তে পশুপালক জীবন এবং শিকারী জীবন ছেড়ে নদী উপত্যকায় বসবাস করতে শুরু করে। চাষবাস তারা শেখে, কৃষিকাজ তারা শেখে, এবং তারা পশুদেরকে পোষ মানিয়ে তাদের কাছেই রাখতে থাকে। গৃহপালিত পশু তাদের কাছে থাকে, তারা আর পশুপালক জীবন যাযাবর জীবনটাকে ছেড়ে দেয়, এবং কৃষিকাজে তারা মনোনিবেশ করে। কৃষিকাজ তারা যখন করে এবং পশুপালক সমাজ তারা একটা গড়ে ওঠে, অর্থাৎ তাদের যে সামাজিক ব্যবস্থা বা গোষ্ঠীবদ্ধ বসবাস করার ব্যবস্থা, সেটাও তাদের মধ্যে গড়ে ওঠে। এভাবে সভ্যতার একটা সূচনা হতে থাকে। এই সময় তারা যে পাথরের হাতিয়ারগুলো ব্যবহার করতো, সেগুলো বেশিরভাগ ছিল মসৃণ, ধারালো, অর্থাৎ পলিশ টুল তারা ব্যবহার করতো, এবং হাতিয়ারগুলো আরও মধ্যপ্রস্তরের যুগ থেকে আলাদা ছিল। মধ্যপ্রস্তরের যুগের মাইক্রোলিথ বলা হতো, ক্ষুদ্র পাথরের হাতিয়ার ব্যবহার করা হতো। এখানে ক্ষুদ্র এবং মসৃণ পাথরের হাতিয়ার ব্যবহার করা হতো। পালিশ করা, তারা মাটির পাত্র বানাতে শেখে, পালিশ করা পাত্র, ধূসর পাত্র তারা তখন বানাতো, গ্রে যে পট সেগুলো বানাতো, কিন্তু তারা তখন চাকার ব্যবহারটা শেখেনি। এবং পরে তারা চাকার ব্যবহার শেখে, এবং পাত্র বানানোতে, এবং চাকার ব্যবহার শেখার জন্য শুধু মাটির পাত্র বানানোতে নয়, বিভিন্ন দিকে বিপ্লব আসতে শুরু করে চাকার ব্যবহারের ফলে চাকার ব্যবহারের ফলে ব্যবসা বাণিজ্যেরও বৃদ্ধি পায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াও সুবিধা হয়, সমস্ত কিছুতে একটা যুগান্তকারী পরিবর্তন এসেছিলো। এই জন্য এই চাকার যে ব্যবহার, এটাকে একটা বিশেষভাবে দেখা হয় নব্যপ্রস্তর যুগের আবিষ্কার হিসাবে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেনশন অ্যাট দ্যাট এজ ওয়াজ হুইল। তো মাঝের পাথরের যুগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেটা ছিল আগুনের আবিষ্কার। একইভাবে নতুন পাথরের যুগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো চাকার আবিষ্কার। নেক্সট আমরা যেটা দেখতে পারি, যে এই যুগের কিছু বিখ্যাত সাইট, যে মেহেরগড় হলো ভারতের ইতিহাসে
পাওয়া এবং পৃথিবীতেও দেখতে গেলে যে প্রাচীন কোনো একটা সভ্যতা, এমন সভ্যতা যেখানে প্রথম কৃষিকাজের প্রমাণ পাওয়া যায়, গম, যব ইত্যাদি চাষ হতো এখানে। এবং মেহেরগড়ের যে একটা সাইটস আছে আরও আলাদা, কোলদিঘা বলে পাওয়া যায় পরে, এবং সেখানে ধানের চাষেরও প্রমাণ আমরা দেখতে পাই। তো মেহেরগড় ইজ দ্য ওল্ডেস্ট নিওলিথিক সাইট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। পুরো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম যে সভ্যতা মেহেরগড়, সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম। এবং এই মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করেছিলেন 1974 খ্রিস্টাব্দে স্যার জাহ হাঁসওয়াজারিজ। এই যে সভ্যতাটা, এটাও কিন্তু পাকিস্তানের বালুচিস্তান গিরিপথের কাছেই আছে, সেখানের এক উপত্যকায়। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ ফিচার্স পাওয়া গেছে সেটা হলো ডোমেস্টিক ডগস ওয়ার বুরিড উইথ দেয়ার মাস্টার ইন দ্য গেভ অফ অ্যাট বুরজাহম। এই যে মেহেরগড় সভ্যতার একটা সাইটস নাম ছিল বুরজাহম, কাশ্মীরের। এবং এইখানে এই নিওলিথিক যুগের, নববস্ত্র যুগের এই সাইটসটাই কুকুরের সঙ্গে মানুষের সমাধিটা দেওয়া হতো। তো নিওলিথিক যুগ আমরা পেলাম। এরপর এতদূর পর্যন্ত ছিল পাথরের যুগ। এরপর ধাতুর যুগে আমরা যখন প্রবেশ করছি, মানুষ যখন প্রবেশ করছে ধাতুর যুগে, তখন ভারতে একটা আলাদা সভ্যতার বিকাশ ঘটবে। সেটা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সেটা এই মেহেরগড় সভ্যতা থেকে বা নব্যবস্ত্র যুগের যে সভ্যতাগুলো ছিল আলাদা আলাদা, তাদের থেকে উন্নত, এবং সেটা ছিল নগর সভ্যতা হবে। আগের যে সভ্যতাগুলো ছিল সেগুলো গ্রাম্য সভ্যতা বা নদীর তীরে, যে নদীর তীরকে ঘিরে গড়ে উঠেছিল সভ্যতা। পরে সিন্ধু সভ্যতায় মানুষ এতটাই উন্নত হয়ে যাবে যে নগর পরিকল্পনা তারা করতে পারবে এবং ব্যবসা বাণিজ্যের দ্বারা সেখানে সমৃদ্ধি দেখা যাবে। তো প্রথম যে মানুষ ধাতুটা আবিষ্কার করতে শিখেছিল সেটা ছিল তামা। তো তামার যুগ তখন এসেছিল 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। এটার সালটা একটু অন্যরকম আছে, ভুল আছে। তো তামার যে যুগ, তামা যুগ বা তাম্রবন যুগ যখন এসেছিল, সেই তাম্রবন যুগটা আমরা 2000টাকে আরও পেছিয়ে দিতে পারি। 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমরা যদি ধরতে পারি, তাহলে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই তাম্রবন যুগটা চলেছিল। এবং পরবর্তী বৈদিক যুগের দিকে, যখন আদি বৈদিক যুগের শেষ হয়, তখন লোহার আবিষ্কার হয়, যেটা যুগান্তকারী একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। তখন থেকে ভারতে লৌহযুগ স্থাপিত হয় এবং পরবর্তী বৈদিক যুগে আমরা দেখেছি রাজার সৃষ্টি এবং রাজার মধ্যে যুদ্ধ, 16টি মহাজনপদ ইত্যাদি আমরা দেখতে পাই। তো এটা মোটামুটি 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তাম্রবন যুগ আমরা দেখতে পাই। এই যে তাম্রবন যুগে, তখন মানুষ আর ধূসর মাটির পাত্র ব্যবহার করতো না। তখন মানুষ ওই রোদে পুড়িয়ে মাটির পাত্রকে শক্ত করতো না। আস্তে আস্তে মানুষ আগুনে পোড়াতে লাগলো মাটির পাত্রকে, এবং আগুন জ্বালাতে যখন শিখলো, আগুনে পোড়াতে লাগলো এবং তাতে রং করলো লাল এবং কালো। তো ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার, তারা চিত্রিত কালো এবং লাল মাটির পাত্র ব্যবহার করতে লাগলো, তার উপর ছবি আঁকা থাকতো। এরকম চ্যালকোলিথিক যুগের কিছু বিশেষ বিশেষ সভ্যতা ছিল আহার, বানস, বালথাল রাজস্থানের, মালবা নর্মদা ভ্যালি, দৈমাবাদ মহারাষ্ট্রের। এই ধরনের কিছু বিখ্যাত তাম্রবন যুগের সভ্যতা প্রাথমিক স্তরে। এবং পরবর্তীকালে সিন্ধু সভ্যতায় আমরা কে না জানি হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালীবাগান, ধোলাবিরা, লোথাল ইত্যাদি বিভিন্ন বড় বড় শহরের কথা। তো সেগুলো আস্তে আস্তে বিকাশ লাভ করে ভারতের ইতিহাসে ব্রোঞ্জ যুগ, তাম্রবন যুগ আসে। এবং তাম্রবন যুগেই ভারতের একটা বিরাট বড় সভ্যতা সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল, এবং সেই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আর্যরা এসেছিল এবং আর্যদের দ্বারা বৈদিক সভ্যতা স্থাপিত হয়। মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ চলেছিল। সে সময় তাম্রবন যুগ ভারতে ছিল। এবং পরবর্তীকালে তাম্রবন যুগের শেষ হয় এবং লোহা আবিষ্কৃত হয়, এবং আধুনিক যুগও লোহার যুগ। তো এই লোহা আবিষ্কার ছিল যুগান্তকারী একটা আবিষ্কার। এবং সেই সময় পরবর্তী বৈদিক যুগের আর্যরা রাজার নির্দেশে রাজ্য দখল করতে থাকে। 3 ধরনের যজ্ঞ হতো, অশ্বমেধ, বাজপেয়ী এবং রাজসূয়। এই 3 ধরনের যজ্ঞের মাধ্যমে যজ্ঞ করে বিভিন্ন রাজ্য দখল করতে থাকে। এভাবে 16টা বড় বড় মহাজনপদ গঠিত হয় এবং তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো, এবং তার ফলে 4টা বড় বড় শক্তিশালী রাজ্য তৈরি হয়েছিল। এবং শেষ পর্যন্ত মগধই শক্তিশালী হয়ে উঠেছিল, এবং মগধকে ঘিরে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, এভাবে বড় বড় কতগুলো সাম্রাজ্য ভারতে প্রাচীন যে ভারতের ইতিহাস, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে সেগুলোর চর্চা আমরা করলে দেখতে পাই, খুঁজে পাই সেগুলোকে আমরা। তো আজকে প্রাচীন প্রস্তর যুগের ইতিহাস, মধ্যপ্রস্তর যুগের ইতিহাস এবং নব্যপ্রস্তর যুগের ইতিহাসের কিছু বর্ণনা আমরা পেলাম এখানে, যেগুলোর মধ্যে কিছু কিছু কোশ্চেন বিভিন্ন এক্সামে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো কিছুর প্রয়োজন থাকে বা কোনো কিছু বলার থাকে এ বিষয়ে,
তাহলে তোমরা অবশ্যই সেটাও কমেন্টে জানিও। যদি কোনো ইমপ্রুভমেন্ট দিতে চাও, আমাকে কোনো সাজেশন দিতে চাও, সেটাও জানিও। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটাও জানিও। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।